তুমুলভাবে আবারও রাজপথে নামতে শুরু করেছে আওয়ামী লীগ। অন্যদিকে ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য তুমুল চাপের মুখে ফেলেছে বিএনপি। এমন পরিস্থিতিতে এবার নিজেদের ফিট বাঁচাতে এবার গোপনে রাতেই দেশ ছেড়ে পালিয়েছেন সমন্বয়ক এবং উপদেষ্টারা। হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। তো সালাউদ্দিন সাহেব, আপনার ওটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি? হাসিনা চোখে মুখে মিছা কথা বলতো, আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা 1 বছর না যাইতে যাইতে ঘুরে ফেলছে। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতারা ক্ষমতা আর দাপট হারালেও ত্যাগ করেননি বিলাসী জীবন। বিদেশের মাটিতে বসে আরাম আয়েশে সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা। মনে করছেন সরকার খুব দুর্বল, দেখেন না মাঠে নাইমা, দেখেন না মাঠে নাইমা, গীত একটাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। দেখেন মাঠে নাইমা টিকতে পারেন কিনা, নির্বাচন আদায় করতে পারেন কিনা। ইউনূস স্যার যে কথা বলছে ওই কথাই রক্ষা করবে। সবচেয়ে বড় জিনিস, উনি একজন পিতা, উনার সন্তানদেরকে বিপদে ফালাই দিয়া আপনাদের হাতে নির্বাচন দিয়া চইলা যাবে, এইটা ভাইবেন না। এই ভাবনা আপনাদের ভুল। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। খালেদা জিয়া এবং তারেক রহমান লন্ডনে থাকার পর দেশে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যারা যারা অবশিষ্ট আছেন, মির্জা ফখরুল ইসলামের আলমগীরের নেতৃত্বে তো তারা গেছেন বটে, এছাড়া নজরুল ইসলাম খান, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, সবাই মিলে দলে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তারা যে যমুনায় গেলেন তার প্রধান উদ্দেশ্য ছিল প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ নিয়ে আসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। ফজলির মতো আমি আপনাদের সিরাত ফারুকি। দর্শক, আপনারা জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর থেকে তাকে বিভিন্নভাবে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এক প্রকার তিনি সফলই হয়েছেন। বর্তমানে বাংলাদেশের চিত্র পুরোপুরি পাল্টে যাচ্ছে। এদিকে আমরা সবসময় চেষ্টা করি সারা দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকে ভিডিওটা উপস্থাপন করার। আমরা বেশ কিছু ভিডিও আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, যে ভিডিওগুলো আপনার অনেক তথ্য জানতে পারবেন, যেগুলো আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি একটু সংক্ষেপ প্রকারের ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও সহকারে দেখার অনুরোধ রইল। আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতারা ক্ষমতা আর দাপট হারালেও ত্যাগ করেননি বিলাসী জীবন। বিদেশের মাটিতে বসে আরাম আয়েশে সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা। বেশিরভাগ নেতাই পালিয়ে আশ্রয় নিয়েছেন কলকাতায়। ক্ষমতা হারানো এই আওয়ামী নেতাদের বিলাসী জীবনযাপনের তথ্য উঠে এসেছে দেশের একটি শীর্ষ গণমাধ্যমে। গণমাধ্যমটির বরাতে জানা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি আওয়ামী লীগের পলাতক নেতারা বিদেশে আয়েশি জীবনযাপন করছেন। নেই কিছুরই অভাব, গাড়ি বাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত কর্মী, চিকিৎসক, সঙ্গে নিরাপত্তা রক্ষীও। কেউ কেউ আবার ভারতে তাদের সন্তানদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। অনেকেরই ভারতে রয়েছে ব্যবসা বাণিজ্য আর বিপুল সম্পদ, তাই ফেরারি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না। কলকাতার রাজারহাট নিউ টাউন এলাকায় ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাদেরের ফ্ল্যাট ভাড়া, থাকা, খাওয়া ও চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। হাজারী নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে উঠে এসেছে সংবাদ মাধ্যমটিতে। ওই একই বিল্ডিংয়ে থাকেন টাঙ্গাইল 2 আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। ছোট মনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা। জানা গেছে, ওবায়দুল কাদের 5 আগস্টের পরও কয়েক মাস দেশে পালিয়ে থেকে পরে সীমান্ত দিয়ে পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং চলে যান। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়ে গিয়েছে ওবায়দুল কাদের। শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে সস্ত্রীক কলকাতা যান ওবায়দুল কাদের। শিলং যাওয়ার সময় ওবায়দুল কাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকেও সঙ্গে নিয়ে যান।
কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার আরেক অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন। ওই কমপ্লেক্সের ৩ নম্বর অ্যাকশন এরিয়ায় ২ নম্বর টাওয়ারের ১১ তলার ১১C ফ্ল্যাটে থাকেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউ টাউনের এই ফ্ল্যাটে স্ত্রী, মেয়ে ও জামাতাকে নিয়ে থাকেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই মন্ত্রী। কলকাতায় পুরোদস্ত সংসার পেতে বসেছেন ফেনী ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। স্ত্রী, ভাইবোন ও পরিবারের বেশিরভাগ সদস্যকে নিয়ে নিউ টাউনের অভিজাত এলাকা টাটা হাউজিং এভিনিউটাতে থাকেন। সেখানে তারা বিশাল আকারের 2টি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। এদিকে স্ত্রী, সন্তান নিয়ে পূর্ব কলকাতার সল্টলেকের একটি অত্যাধুনিক কমপ্লেক্সের ফ্ল্যাটে ভাড়া থাকেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। স্বয়ংক্রিয় ব্যবস্থা আর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ওই কমপ্লেক্সে নানকের সাথে রয়েছেন তার স্ত্রী, মেয়ে ও জামাতা। আওয়ামী নেতা আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবাসিক এলাকা তপসিয়ায়। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলও থাকছেন কলকাতায়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও দিল্লিতে অবস্থান করছেন। সেখানকার একটি হাসপাতালে তার স্ত্রীর চিকিৎসা চলছে। শেখ হাসিনার বিতর্কিত প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিক কলকাতা ও দিল্লিতে আসা যাওয়ার মধ্যেই থাকেন। কলকাতায় কর্মরত একাধিক সাংবাদিক ওই গণমাধ্যমকে জানায়, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল ও তার ছেলে শেখ তন্ময়, নসরুল হামিদ বিপু সহ অনেকেই কলকাতা ও ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, ভারতে নিজের বাড়িতে থাকছেন আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। অন্যদিকে সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন ও তার ভাই যুবলীগের নেতা নিক্সন চৌধুরী থাকছেন কলকাতায়। তবে নিক্সন চৌধুরী কলকাতা থেকে ভারতের বিভিন্ন রাজ্যে আসা যাওয়া করছেন। এছাড়া সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কুমিল্লার সাবেক এমপি বাহউদ্দিন বাহার সহ অনেক নেতাই কলকাতায় অবস্থান করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, শুরুতে হাসান মাহমুদ বেলজিয়ামে থাকলেও পরে তিনি লন্ডনে চলে যান। এছাড়া লন্ডনে আছেন আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। লন্ডনে অবস্থান করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার পরিবার। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্ট লন্ডনে অবস্থান করছেন। সপরিবারে নিউ ইয়র্কের জামাইকাতে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। যুক্তরাষ্ট্রে আরও আছেন সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, সাবেক হুইপ সঞ্জিদা খানম ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম। ৫ আগস্টের পর কানাডায় পালিয়ে গেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। দেশটির টরন্টোতে তিনি স্ত্রী নাহিদ সুলতানা জুথিকে নিয়ে অবস্থান করছেন। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা। মনে করছেন সরকার খুব দুর্বল? দেখেন না মাঠে নাইমা, দেখেন না মাঠে নাইমা। গীত একটাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। দেখেন মাঠে নাইমা টিকতে পারেন কিনা, নির্বাচন আদায় করতে পারেন কিনা। ইউনূস স্যার যে কথা বলছে ওই কথাই রক্ষা করবে। সবচেয়ে বড় জিনিস, উনি একজন পিতা, উনার সন্তানদেরকে বিপদে ফালাই দিয়া আপনাদের হাতে নির্বাচন দিয়া চইলা যাবে, এইটা ভাইবেন না। এই ভাবনা আপনাদের ভুল। আসসালামু আলাইকুম। সবাই সবার সঙ্গে দেখা করতেছে, আসেন আমরাও দেখা করি। লন্ডনে দেখা করলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। স্মার্ট নেতা, হ্যাঁ স্মার্ট। দেখা করে ভালো করছে, কারণ উনি ইউরোপ টোরে বাইর হয়েছেন, 14 দিন যাবৎ বিদেশে আছে, লন্ডনে যে দেখা করছে। এই দেখা সাক্ষাতে কি কথাবার্তা হয়েছে ওনাকে জিজ্ঞেস করছিল প্রেসের সামনে, উনি কিছু কথা বলছেন। এই প্রথম দেখলাম ওনার মুখে না হাসি নাই। হ্যাঁ, এর আগে আমি যতবার ওনাকে দেখছি কথা বলতে ওনার মুখে একটা হাসি লেগেই থাকতো, কেমন যেন একটা শান্তি শান্তি চেহারা। হ্যাঁ, পবিত্র পবিত্র শান্তি শান্তি, সুখ সুখ একটা মন। কিন্তু এই সুখটা ছিল না, কেমন যেন একটা চাপ অনুভব করছেন উনি, ওনার চেহারার মধ্যে ফুটে আসছে। বিদেশে 14 দিন থাকলে না মানুষ জানেন একটু না একটু ফর্সা হয়ে যায়,
ওনার চেহারাটা একটু কালো ছিল, কালো। উনি বলতেছেন নির্বাচন চাই আগামী রোজার আগে। আগামী বলতে যে কোনো বছরের রোজা না, কিন্তু এই যে রোজা আসতেছে এই রোজার 1 তারিখের আগে উনি নির্বাচন চায়। আবার এদিকে দেখেন, ওই যে দেখা সাক্ষাতের কথা বললাম, এদিকে বিএনপির 8 জন হেভি ওয়েট নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বসছেন, কারণ ওনাদের তো একটাই দাবি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বসে সিটিং এ কি আলাপ হয়েছে জানি না, 2 ঘন্টার উপরে আলাপ হয়েছে শুনলাম। বাইরে এসে প্রেসের সামনে যে কথাগুলো বললেন, ওই একটাই কথা পাইলাম যে আমরা সন্তুষ্ট না, আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। জামাতের আমির সাহেব উনি বলতেছেন রোজার আগে নির্বাচন চাই, 2026-এর রোজার আগে। রোজা কবে? ফেব্রুয়ারির শেষের দিকে। আর বিএনপি চাচ্ছে ডিসেম্বরে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে জামাতের আমির চাচ্ছে ফেব্রুয়ারি প্রথম রোজার আগে, তার মানে ফেব্রুয়ারির আগে। তার মানে ওনাদের কথা কত কাছাকাছি দেখছেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আমির সাহেব চাচ্ছেন ফেব্রুয়ারি, ওনারা চাচ্ছেন ডিসেম্বর, খুব কাছাকাছি। আগে কিন্তু এমন ছিল না, ব্যাপারটা হয়ে গেছে কিন্তু লন্ডন থেকে ঘুরে আসার পর। হ্যাঁ, বললাম না উনি খুব চাপের মুখে আছে, ওনার মুখে হাসি ছিল না। আমি জানি না জামাতের অন্যরা কিভাবে এটা মেনে নেবে, আমি মেনে নিতে পারলাম না। কারণ কি, আপনার আগের কথার সাথে এই কথার কোনো মিল পাইলাম না। মনে হইলো যে লন্ডনে যে কথা বলছেন ওইখান থেকে আপনাকে বুঝাইতে সক্ষম হয়েছে। হ্যাঁ, তারেক রহমান আপনাকে বুঝাইতে সক্ষম হয়েছে খুব তাড়াতাড়ি নির্বাচন দরকার, না এলে কিন্তু এই দেশ রসাতলে চলে যাবে। এই দেশকে বাঁচাইতে হবে আমাদের দুজনকে। আমরা তো আগেও এই দেশকে বাঁচাইছি, জামাত আর বিএনপি মিলা আমরা অনেক কিছু করছি। আমরা 2 ভাই আবার একসাথে হইয়া ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সরাইয়া আমরা দেশ চালামো, এরকম একটা বোঝাপড়া হয়েছে। না হলে ওনাদের চাওয়া কেন কাছাকাছি। কিন্তু জনগণ কি মেনে নিবে? নো, জনগণ ওনার কথা মেনে নেয় নাই। ওই যে আমি একটা কথা সবসময় বলি, জনগণকে আপনি পাবেন কোথায়? কমেন্ট বক্সে। কারণ ভাই সবাই তো আর ইউটিউবে এসব কথা বলে না, কন্টেন্ট বানায় না, ভিডিও বানায় না। সবাই বুঝছেন ওই ফেসবুকে আসে, লাইক কমেন্ট দেয়, মন্তব্য কইরা চইলা যায়, মনের কথা বইলা চইলা যায়। জামাতের আমির সাহেবের ওই বক্তব্যের নিচে কমেন্ট গুলা আমির সাহেব আপনি পড়েন, পড়া দেখেন, জামাতের মধ্যেও চাপের মধ্যে পড়বেন, আপনি জামাতের ভিতরেও চাপের মধ্যে পড়বেন। এমনকি শিবিরও আপনাকে চাপ দিবে। হ্যাঁ, শিবির মেনে নেবেন আপনার এই কথা। কারণ কি জানেন, জুলাই গণ অভ্যুত্থানের সাথে শিবির অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ভাই সবাই, বিএনপিও জড়িত, জামাতও জড়িত, বাংলাদেশের সব মুসলিম জনগণ জড়িত ছিল জুলাই গণ অভ্যুত্থানে। কিন্তু আপনারা আস্তে আস্তে সরে যাচ্ছেন। আপনাদের বলা উচিত ছিল যে জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হইতে হবে, তারপরে নির্বাচন। আপনাদের বলা উচিত ছিল এই সংবিধান পরিবর্তন করতে হবে, কারণ এই সংবিধান অনুযায়ী যারা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত ছিল তারা একদিন আবার কোন ফ্যাসিবাদের শিকার হইতে পারে, তাদেরকে আবার ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে। এই সুযোগ রয়ে গেছে। এই সংবিধান একজন ফ্যাসিবাদী জন্ম দিতে পারে। এই সংবিধান চেঞ্জ করতে হবে। যে সংবিধান বেগম খালেদা জিয়া ছুঁড়ে ফেলতে চাইছিল, সেই সংবিধান কেন আপনারা রক্ষা করতে চাইতেছেন? সেই সংবিধান চেঞ্জ করতে হবে। এবার আসি ভাই আসল কথা, কোনো হতাশার কোনো কারণ নাই, কোনো কারণ নাই হতাশার। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রথমে যে কথা বলছে, আজও একই কথা বলছে, বাপ কা বেটা। হ্যাঁ, যে কথা বলছে সেই কথা আজও বলছে। ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই নির্বাচন হবে, এইটাই নির্বাচনের রোডম্যাপ। এটা মাইনেই আপনাদের চলতে হবে। পারছেন উনাকে হিলাইতে? উনার আদর্শ থেকে পারেন নাই, এবং আপনারা পারেন নাই জনগণের মন বুঝতে। জনগণের সাথে আপনারা বিরোধে চলে গেলেন, জনগণের মূল্যায়ন করলেন না। কিন্তু এর ফলাফল ভালো হবে না, দেখা নিয়েন। এর ফলাফলও ভালো হবে না, দেখা নিবেন। এই দেশে একটা নতুন রেকর্ড হবে, শুধু এই দেশে না সারা দুনিয়াতে একটা নতুন রেকর্ড হবে। সব সময় দেখছেন সরকার পতনের জন্য আন্দোলন, রাস্তায় নামতে, কিন্তু সরকার রক্ষার আন্দোলন কি দেখছে কেউ? এই পৃথিবীবাসী দেখে নাই, এই দেশে দেখবে। ওই সময় আসতেছে, সামনে আসতেছে, কেউ কিচ্ছু করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেটা বলছে সেটা উনাকে এক চুল সরাইতে পারবেন না। কারণ কি জানেন, উনার ফিলিংস আছে এই ছাত্র জনতার প্রতি, উনার ফিলিংস আছে। কারণ কি জানেন, এই জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিছে সেই রক্তের সাথে ওনার ওয়াদা আছে। ওনার ওয়াদা আছে ওনার সন্তানদের প্রতি, যে সন্তানরা ওনাকে ফ্রান্স থেকে আইনা এই চেয়ারে বসাইছে, সেই সন্তানদের সাথে ওনার ওয়াদা আছে, উনি বিচার করবেই। ইউনূস স্যার কোন নিয়ম কানুন মেনে এই চেয়ারে বসে নাই, সংবিধান মেনে বসে নাই। গণ অভ্যুত্থানের রক্তক্ষয়ী যুদ্ধের পরে ওনাকে এই চেয়ারে বসানো হয়েছে। উনার পিতা হিসেবে এই দায়িত্ববোধটুক আছে উনার সন্তানদের প্রতি। উনার সন্তানদেরকে উনি বিপদে ফেলে চলে যাবে না, যেতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার
আসামিকে দিল্লি থেকে ধরে আনতে পারুক না পারুক, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের রায় এনে দিবে আপনাদেরকে। হ্যাঁ, একটা রায় ঘোষণা হবে। এই রায় ঘোষণার পর, এই সংবিধান পরিবর্তনের পর এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির পর নির্বাচন দিবে। এর আগে নির্বাচন দিবে না। আর এই টোটাল টাইমটাই লাগবে আগামী জুন পর্যন্ত। আপনারা যত রকম চেষ্টাই করেন না কেন, কইরা দেখতে পারেন, মাঠে নাইমা দেখতে পারেন, দেখেন আদায় করতে পারেন নাকি। মনে করছেন সরকার খুব দুর্বল, দেখেন না মাঠে নাইমা, দেখেন না মাঠে নাইমা। গীত একটাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। দেখেন মাঠে নাইমা টিকতে পারেন কিনা, নির্বাচন আদায় করতে পারেন কিনা। ইউনূস স্যার যে কথা বলছে ওই কথাই রক্ষা করবে। সবচেয়ে বড় জিনিস, উনি একজন পিতা, উনার সন্তানদেরকে বিপদে ফালাই দিয়া আপনাদের হাতে নির্বাচন দিয়া চইলা যাবে, এইটা ভাইবেন না। এই ভাবনা আপনাদের ভুল। সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া চাই, হে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমাদের সন্তানদেরকে রক্ষা করেন। আল্লাহ হাফেজ। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। খালেদা জিয়া এবং তারেক রহমান লন্ডনে থাকার পর দেশে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যারা যারা অবশিষ্ট আছেন, মির্জা ফখরুল ইসলামের আলমগীরের নেতৃত্বে তো তারা গেছেন বটেই, এছাড়া নজরুল ইসলাম খান, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, সবাই মিলে দলে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তারা যে যমুনায় গেলেন, তার প্রধান উদ্দেশ্য ছিল প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ নিয়ে আসা। গত কয়েক মাস ধরে বিএনপি বারবার রাজপথে, সংবাদ মাধ্যমে সর্বত্র বলছে তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। কারণ আপনাদের অনেকের মনে থাকবে সেই ফেব্রুয়ারি মাসে যখন বিএনপির প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের প্রথম সভায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছিল, তখনও তারা বলে এসেছিল যে তারা মনে করে এবছর অর্থাৎ চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তাদের কথা দেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কাজ হবে, তাহলে তারা এখন থেকে এই যে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন, এই দাবি থেকে সরে আসবে। এবং সে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে কথা দিয়েছিলেন বলে বিএনপি নেতৃবৃন্দ বলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের উদ্দেশ্যেই তার সরকার কাজ করবে। এরপর দুই একবার বিভিন্ন জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বটে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু আবার গত মাস দেড়েক দুয়েক ধরে বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন সেই পুরনো কথা, ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে নির্বাচন। এবং বিএনপি তখন থেকেই এক ধরনের অনিশ্চয়তায় পড়েছে, উদ্বেগে পড়েছে, এবং সেই উদ্বেগ তারা প্রকাশ্যেই প্রকাশ করছে যে সরকার তো কোনো সুনির্দিষ্ট সময়সীমা দিচ্ছে না, আর বারবার প্রধান উপদেষ্টার সময় বদলাচ্ছেন। বিএনপি নেতৃবৃন্দ একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং নির্বাচন পেছানোর অজুহাত হিসেবে দেখছেন। এমন সব কথাবার্তা প্রকাশ্যে বলে গত 2 সপ্তাহ ধরেই আমরা জানি যে আজ 16 এপ্রিল বিএনপি নেতৃবৃন্দের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা, একটা সুনির্দিষ্ট তারিখ বা নির্বাচনের একটা রোড ম্যাপ জানবার জন্য। কাজেই প্রত্যাশা থাকা স্বাভাবিক যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দিক থেকেও হয়তো কোনো প্রস্তুতি ছিল, প্রস্তুতি দুরকম হতে পারতো। এক হতে পারতো তিনি বলতে পারতেন বিএনপিকে যে এখনো তিনি মনে করেন যে সংস্কার যেভাবে পরিকল্পিত পথে এগুচ্ছে তা এগিয়ে গেলে এবং যেভাবে তাদের প্রস্তুতি চলছে নির্বাচন আয়োজনে, তাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। অথবা তিনি বলতে পারতেন সুনির্দিষ্ট এই কারণে তিনি মনে করছেন নির্বাচন পিছিয়ে ডিসেম্বর থেকে আগামী বছর জুনে গিয়ে ঠেকতে পারে। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে, যেটা বোঝা গেল বৈঠক শেষে, বৈঠকে বসেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ আবেগপ্রবণ স্ট্যাটাস দিলেন ফেসবুকে। তিনি তার এবং প্রধান উপদেষ্টার একটা ছবি দিয়ে লিখলেন যে ইউনাইটেড উই স্ট্যান্ড, মানে বাংলাদেশের জন্য আমরা ঐক্যবদ্ধ আছি, এ ধরনের একটা আবেগপ্রবণ স্ট্যাটাস দিলেন বটে। তবে 2 ঘন্টা প্রায় পরে যখন তারা যমুনা থেকে বেরিয়ে এলেন, তখন বোঝা গেল ঐক্যের কোনো জায়গা অন্তর্বর্তীকালীন সরকার আর বিএনপির মধ্যে নাই। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে এসে বললেন আলোচনায় তারা একেবারেই সন্তুষ্ট হতে পারেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে নির্বাচনের কোনো তারিখ দেওয়ার বা রোডম্যাপ দেওয়ার প্রয়োজনই বোধ করেন নাই। তার মানে বিএনপির এই যে দাবি একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে বাকি সংস্কারের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে কথা তারা বলে আসছে, তাতে তার মানে কর্ণপাত করারও প্রয়োজন বোধ করেন নাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন বিএনপি কি করবে? বিএনপি কি তাহলে আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গিয়ে বসবে, গিয়ে আবারও বলবে একটি তারিখ দিন? কারণ তারা সর্বোচ্চ পর্যায়ে কথা বলে এসেছে এবং কথা বলে এসে বুঝতে পারছে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তারিখ দেওয়ার কোনো ইচ্ছা এই সরকারের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিতে চান না। বিএনপি তাহলে কি করবে? বিএনপি নাকি আবার আগামীকাল ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে। সংস্কারের যে বিরাট পরিকল্পনা সাজিয়ে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কয়েক 10টার বেশি কমিশন করে দিয়েছেন। বহু কমিশন এখনো তাদের খসড়া প্রতিবেদন, প্রাথমিক সংস্কার প্রস্তাবই জমা দেয়নি সরকারের কাছে। এই সকল কমিশনের সংস্কার প্রস্তাব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে
তারপর একটা জুলাই সনদ তৈরি করার কথা ঐকমত্য কমিশনের, এবং সেই জুলাই সনদের ভিত্তিতে নাকি কোনো একদিন বাংলাদেশে নির্বাচন হবে। এই হচ্ছে প্রক্রিয়া, যে প্রক্রিয়া সাজিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন বিএনপি বলেছে তারা এই প্রক্রিয়ায় সম্মত, এই প্রক্রিয়ায় তারা সম্মতি জানিয়ে ফেলেছে, তারা ঢুকে পড়েছে এই সংস্কার আলোচনায়। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে বিএনপির নেতৃবৃন্দ সকলে বলছেন এ নাকি সরকারের সংস্কার খেলা, কিন্তু বিএনপি আবার সে খেলায়ও আছে। আগামীকালও তাদের ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক আছে। ফেব্রুয়ারি থেকে এই ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানা রকম বৈঠক করছে, কিন্তু যেটা বলছিলাম সকল কমিশনের সংস্কার প্রস্তাবটুকু পর্যন্ত এখনো কমিশনের কাছে জমা পড়েনি। আর কমিশন নিজেই বলছে মে শেষ হয়ে যাবে বা মে পার হয়ে যাবে তাদের একটা প্রাথমিক ধারণা পেতে যে রাজনৈতিক দলগুলোর কি মতামত এসব সংস্কার প্রস্তাবের বিষয়ে। তাহলে বুঝতেই পারছেন আরো প্রায় 1.5 মাস পার এভাবে। তাহলে বিএনপি কি এই সংস্কার খেলায় থাকবে, নাকি বিএনপি আসলে এই খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে? বিএনপি কি বারবার শুধুমাত্র সংবাদ মাধ্যমের সামনে কথায় কিংবা রাজপথে তাদের মিটিং এ নির্বাচন দেওয়ার কথা বলবে, খুব গরম গলায় বলবে যে কেউ যদি সংস্কার করেও অনির্বাচিত সরকার তাহলেও আমরা এসে সেই সংস্কার আবার বদলে দেব, এসব গরম কথা বলবে? নাকি কিংবা বলবে যে ডক্টর ইউনূসের গড়া দল এনসিপি তারা ভোটে আসলে একটা ভোটও পাবে না, ভোটে দাঁড়িয়ে তারা দেখাক, মানে এসব মাঠ গরম করা কথা বলবে? অন্যদিকে মিনমিন করে সংস্কার কমিশনের বৈঠকে যাবে? নাকি বিএনপিকে রাজপথে আসতে হবে এক দফা এক দাবিতে, নির্বাচনের দাবিতে? বিএনপির কি সেই সাহস আছে? বিএনপির কি সেই প্রস্তুতি আছে? বিএনপি দল হিসেবে সেজন্য প্রস্তুত? দেখুন, বিএনপির ভেতরে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীদের একটা বিরাট অংশ 5ই আগস্টের পর থেকে টেম্পো স্ট্যান্ড থেকে বাজার কমিটি থেকে শুরু করে বাংলাদেশের যত জায়গায় আসলে চাঁদা তোলার ব্যাপার আছে সবখানে ব্যস্ত হয়ে গেছেন, এবং তারা ভেবেছেন যে তারা ক্ষমতায় চলে গেছেন 15 বছর 17 বছর ধরে তারা যে এই আয় রোজগার থেকে বঞ্চিত ছিলেন সেই আয় রোজগারে তারা ফিরে গেছেন। কাজেই তারা এখন কেনই বা নির্বাচনের জন্য বা কোনো আন্দোলনে যেয়ে তারা কেনই বা সেই রোজগারকে বাধাগ্রস্ত করবেন, আবার সরকারের ধর পাকড় ডেভিল হান্ট এসবের শিকার হবেন। কাজে বিএনপির নেতাকর্মীদেরকে এই বিএনপি নেতৃবৃন্দ যারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গেছেন, যারা আসলে বিএনপি ক্ষমতায় এলে মন্ত্রী হবেন, তারা এই বিএনপি নেতাকর্মীদেরকে তাদের পেছনে আনতে পারবেন কিনা সেটা একটা প্রশ্ন। আজকে বিএনপি শুধুমাত্র নির্বাচনের ডেডলাইন নিতে গিয়েছিল তাই কিন্তু নয়। সংবাদ মাধ্যমে খবর আছে, বিভিন্ন সূত্র থেকে জানা যায় বিএনপি একটা তালিকাও নিয়ে গিয়েছিল যেখানে তারা সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদে বিএনপি পন্থী সরকারি কর্মকর্তাদের পদায়নের বিষয়ে আলাপ করতে গিয়েছিল। আগস্টের পর থেকে বিএনপি হঠাৎ বিস্মিত হয়ে লক্ষ্য করলো যে একদিকে অন্তর্বর্তীকালীন সরকারে তারা তাদের বিশ্বস্ত বলে যাদেরকে জেনে এসেছিল তারাও আর তাদের পক্ষে কথা বলছে না। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে একজনও বিএনপি পন্থী ব্যক্তি নেই, এমনকি ডক্টর আসিফ নজরুলও নন। এমন অবস্থায় বিএনপি আরো বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলো যে হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মববাজির মাধ্যমে সারা দেশে যে পদ পদায়ন হলো আদালত থেকে সচিবালয়ে, সেখানে পদ পদায়ন পেল সব জামায়াতপন্থী ব্যক্তিবর্গ। বিএনপি কোনো গুরুত্বপূর্ণ পদে, সরকারি পদেও তাদের রাজনীতির অনুসারী কাউকে বসাতে পারেনি। তাহলে এমন একটা অসহায় অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই বেচারা বিএনপিকে কোনো তারিখ দেওয়ার ব্যাপারে গ্রাহ্য করবেন না, এটাই তো স্বাভাবিক। কারণ তাকে তার মানে ক্ষমতায় রাখতে বিএনপির নেতাকর্মীরা যেমন রাজি, যারা চাঁদাবাজি করে বেড়াচ্ছেন, তেমনি সারা সরকারে আদালতে বাংলাদেশের কোনো পদ পদায়নে বিএনপির কাছে কোনো উল্লেখযোগ্য পদ নাই। কাজে এই অবস্থায় বিএনপিকে ভয় করার কারণ কি? তাহলে বিএনপি কি এসব দুর্বলতা ভয় কাটিয়ে রাজপথে নামতে পারবে, নাকি আবারও কি করব কি করছি ভাবতে ভাবতে সংশয়ে শঙ্কায় অনেকগুলো মাস পার করে দেবে সংস্কার খেলায়? আসলে বিএনপি ভেবেছিল ইউনূস সাহেব তাদের লোক। মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 8ই আগস্ট ক্ষমতা নিতে আসবেন খবর এলো, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসতে হাসতে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন ইউনূস সাহেব তো তাদেরই লোক। ইউনূস সাহেবকে বিএনপি এতটাই তাদের লোক ভেবেছিল যে যখন তারা রাজি হয়েছিল সেনাপ্রধানের আহ্বানে সর্বদলীয় বৈঠকে বসে ডক্টর ইউনূসকে সরকার প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনে, তখন তাদের মাথায় ছিল না যে এই সরকারকে একটা সময়সীমা ধরে দেওয়া দরকার, এই সরকারকে শর্ত দেওয়া দরকার যে তারা বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরার ব্যবস্থা করবে। এই সবগুলো সুযোগ হারিয়ে বিএনপি এক রকমের অসহায় আর এতিম বটেই এখন। কাজেই দেখা যাক বিএনপি এখন তার এই অসহায় দশা কাটিয়ে রাজপথে প্রমাণ করতে পারে কিনা যে এক দফা এক দাবির আন্দোলন করার সক্ষমতা আছে বিএনপির। বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। তো সালাউদ্দিন সাহেব, আপনার ওটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি?
হাসিনা চোখে মুখে মিছা কথা কইতো, আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা 1 বছর না যাইতে যাইতে ঘুরে ফেলছে। ক্ষমতায় গেলে কোনো প্রতিশ্রুতি রাখবে না, তার স্যাম্পল তো এখানে। আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার, তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায়, যে খাতায় শুধু 2টা প্রশ্ন থাকে, লুটপাট আর গোলামি। আমরা চাই নতুন খাতা, নতুন প্রশ্নপত্র, নতুন পরীক্ষা, যার নাম হইল গণপরিষদ নির্বাচন। এই নির্বাচন হবে নতুন দিনের জন্য, নতুন সমাজ গঠনের জন্য, যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে, নিজের শাসকের হিসাব চাইবে। সংসদ না, আগে লাগবে গণপরিষদ। নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে, সেই নির্বাচন চাই। এটাই হইল লড়াইয়ের মূল, এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা, 24 বিপ্লবের আকাঙ্ক্ষা। এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই। আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে পাহাড়ের সমান বাধা হয়ে দাঁড়ায় আছে। এই বাধা আমরা মানব না। এই বাধা কিভাবে সরায় দিতে হয়, এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয়, সেটা আমাদের জানা আছে। সেটাও টাইম মতো দেখে নেই। হাসিনার বিরুদ্ধে লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নাই? এটা সাধারণ মানুষের প্রশ্ন। এই প্রশ্নটা সঙ্গত, আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন একসাথে লড়াই করেছে। এদের বলা হয় যে মিত্র বাহিনী। তো হিটলারের পতন হওয়ার পরে রাশিয়ার আমেরিকার মিত্রতা কি থাকিছে? থাকে নাই। এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে, তাই না? অত দূরে যাইতে হবে না। 1990 খালেদা জিয়ার হাসিনা ঐক্য ছিল না, তারা একসাথে এরশাদকে হটানোর লড়াই করেছে না, থাকছে ঐক্য? থাকে নাই। হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে বিএনপি। প্রথমে শুরু হইলো টেম্পু স্ট্যান্ড দখল, এখনো চলিচ্ছে। দেখেন তৃণমূলে নিজেরা দখল নিয়ে মারপিট করিচ্ছে, আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল? আমরা সময় বেঁধে দিতে চাই না। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার। সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময়সীমা রেখা আমরা বলতে চাই না। শুনেছেন? এখন সময় বেঁধে দিতে চায় কেন সালাউদ্দিন সাহেব? ইন্ডিয়ানরা কয়ে দিছে আপনি তো 9 বছর ওদের আতিথেয়তায় ছিলেন, আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ। আপনি ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন। কেমনে আপনারা চালাইতে দিত? আপনার দলের লোকেরাই বলেছিল। দেখেন কি লিখিছে, বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না। তাদের যুক্তি, সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না। তিনি দীর্ঘ 9 বছর ধরে ভারতে আছেন। সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। ভারতে যখন উদ্ধারে ছিলেন তখন আপনার দেওয়া স্টেটমেন্ট নিয়ে বিবিসিও সন্দেহ করেছিল। আপনি বলেছিলেন মুখোশ পরা লোক আপনারা ফেলাই গেছে, নিজেরও মুখ ঢাকা ছিল। তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পরা লোক ফেলাই গেছে আপনারে? যাই হোক, এই বিষয়ে পরে আসবো, আরো মেলা আছে। তারপরে তো এস আলম কেস আছেই। মানুষে মনে করে এস আলমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে। এমনি গাড়ির চুরি ছিল, তাই না? সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না, তখন এস আলমের ব্যাংকের এক ম্যানেজারের বাসা থেকে ধরা পড়েছিল। এস আলমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব? আবার সালাউদ্দিন সাহেব কইছে বারবার মনে করাই দিবে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। কেন সালাউদ্দিন সাহেব মনে করাই দিতে হবে কেন? প্রফেসর ইউনূসের সরকার কি আপনার মতো ডিমেনশিয়া আক্রান্ত? আপনার তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে। দেখেন কতজন আওয়ামী আমলে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, তার সংখ্যা আপনি বলতে পারেন না। শোনান এডিটর সাহেব। প্রায় 2600 কতজন আমার ঠিক মনে নাই, মোর দেন 2600 রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে। প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র, যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই, সে শহীদের সংখ্যা ভুলে যায়। শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না, 24-এর বিপ্লবকে বিপ্লব বললে স্বীকার করতে চায় না। শুনেন এই সালাউদ্দিন সাহেব এর আগে কতবার এই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলিছে। দেখেন কক্সবাজার আরো 2 সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে, দেখেছেন? আরো দেখেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণবিপ্লব সংগঠিত করেছে। দেখেছেন? আরো আছে, দেখেন। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে। দেখেছেন? বিপ্লব বলতে বলতে কাইট হয়ে পড়ে যায়। এইবার বলেন যে কয় মাসের মধ্যে সে চোখ উল্টে দিচ্ছে। দেখেন কি করছে। এই দেশে গণতান্ত্রিক গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয়। তো সালাউদ্দিন সাহেব আপনার এটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি? হাসিনা চোখে মুখে মিছা কথা কইতো, আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা 1 বছর না যাইতে ঘুরে ফেলছে। ক্ষমতায় গেলে কোনো প্রতিশ্রুতি রাখবে না, তার স্যাম্পল তো এখানেই। আর সে কি রাজনীতি, সংবিধান এসব বুঝে? এই সমস্ত কথাবার্তা যে কয়, আসেন এটা একটু দেখি। সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে। শুনেন, সংবিধান সংশোধন করবে কে? একটি
সংসদ, জাতীয় সংসদ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে। ওই সংবিধানও বুঝে না। বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে। অবাক ব্যাপার কি জানেন, বাংলাদেশের মানুষ এই 55 বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি, একবারও না। বিষয়টা বুঝায় বলি, ধরেন আপনি পরীক্ষা দিবেন, আপনার প্রশ্ন করবে কে? আপনার টিচার তো, তাই না? আপনি তো আপনার প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না। সংবিধান রচনা বা সংশোধন সেই রকম। আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন। আইন তৈরি করাই সংসদের কাজ, এলাকার উন্নয়ন সংসদের কাজ না। এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ। সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে। রাষ্ট্র তাই করে, তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে। এর ফলে যাদের উন্নয়ন করার কথা, যে স্থানীয় সরকার, তারা শক্তিশালী হয় না, আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায়। উন্নয়ন প্রকল্প করলে টাকা খরচা করবে এমপি, টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে। যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না। তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায়েশ জানেন? উঠে গেলে টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে। এই জন্যই এই এমপি হইতে চায়। যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না, তাইলে তো সেই সংবিধান এমন ভাবে বানাবে যে তার সুবিধা হয়। তাই সংবিধান রচনা করে গণপরিষদ। গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা। সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে, তখন গণপরিষদ ভেঙে যাবে। বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না, মিছা কথা। আমরা নির্বাচন চাই, যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই, কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন, যা একটা নতুন সংবিধান রচনা করবে। বরং বিএনপি নির্বাচন চায় না, বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না, কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা। তাই তারা সংসদ নির্বাচন চায়। আপনারাই বলেন, হাসিনা যে সংবিধান রেখে গেছে, যে সংবিধান খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চাইছেন, সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি? এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি, সেটা আমরা জানতে চাই। নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইছিলেন। সে বলে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত সরকার। আসেন এটা একটু বুঝে দেখি, আগে এটা শুনে। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। সালাউদ্দিন সাহেব 1975 7 নভেম্বর থেকে 1978 সাল 23 জুন পর্যন্ত জিয়াউর রহমানকে নির্বাচিত সরকার ছিল। দুনিয়ার কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয়? আন্দাবরি কথা বলেন কেন? নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন আসছে কেন? ওই যে ইন্ডিয়া বলে দিছে না আনইলেক্টেড সরকার, এটাই শিখাই দিছে ইন্ডিয়া বিএনপি। তাই জপিচ্ছে। ওই যে দিল্লি রয়টার্সে লেখা হইলো না আনইলেক্টেড সরকার। এই যে দেখেছেন, an unelected interim government led by Nobel Peace Prize laureate মোহাম্মদ ইউনূস। ওই যে কইছে না ইংরেজি কিবেন কইছে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। তারপর থেকে বিএনপি জপিচ্ছে আনইলেক্টেড অনির্বাচিত। আরে অন্তর্বর্তীকালীন সরকার তো অনির্বাচিত হয় রে বেকুব। প্রশ্ন হচ্ছে সরকার বৈধ কিনা, যে এটা বৈধ সরকার। আপিল বিভাগের মতামত নিয়ে সরকার গঠন করেছে সুপ্পু, তো করে প্রিয় সুপ্পু, বিএনপি প্রিয় সুপ্পু, নাকি এখন সুপ্পু তিতা হয়ে গেছে? আইনের কোনো ফাঁক নাই কলে। আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক বা অন্য কোনো দলই হোক, যে আসুক ক্ষমতা। সালাউদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম, অন্য দলই হয়তো আসবে। পরবর্তী সরকার ক্ষমতা আসলে যার প্রথম কাজ হবে প্রফেসর ইউনূসের সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা। এটা তাকে করতেই হবে, না হলে তার সরকার অবৈধ হবে। বিএনপির সাথে আমাদের সমস্যা নির্বাচন নিয়ে না, বিএনপির সাথে আমাদের তফাৎ হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন, নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন। তফাৎ খুব পরিষ্কার। বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক, আগের মতোই সংবিধান থাকুক। আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে, নতুন সংবিধান তৈরি করি, নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন। এত নির্বাচন করতেছেন, দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন? আগে ওইটা করেন। নিজের দলের নির্বাচনের কালচার নাই, আর দেশের মানুষের শিখাইতে আসছে গণতন্ত্র আর নির্বাচন। খারান হাইসানি আমি না ঘরে আসবো। তো প্রিয় দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।